মাথায় ফ্লোর থেকে উঠিয়ে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে পাগলের মতো কপালে ও গালে চুমু দিতে দিতে বলে, এই বউ, তোমার কি হয়েছে? এত রক্ত কেন? কোথায় ব্যথা পেয়েছো বউ? ও বউ। কয়েকবার ডেকে সাড়া না পাওয়ায় মেহেকের ঝাঁকি দিতে গিয়ে মেহেকের পাশে ফ্লোরে পড়ে থাকা রক্তাক্ত মানব ভ্রূণের দিকে চোখ যায়। সাথে সাথে প্রিন্সের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। হঠাৎ করে মনে হচ্ছে শরীরের মধ্যে কোনো শক্তি পাচ্ছে না। ওর যে হাত মেহেককে এতক্ষণ ধরেছিল তা আলগা হয়ে গেল। প্রিন্সের হাত আলগা হওয়াতে মেহেক ফ্লোরে পড়ে গেল। সেদিকে প্রিন্সের খেয়াল নেই। সে এক ধ্যানে সদ্য ঝরে ঝড় রক্তাক্ত ভ্রূণের দিকে তাকিয়ে থমকে গেছে। আমার একটা আদেশে বা ইশারায় কারো জীবনের বাতি থেমে যায়। আমার মমতার হাত কারো মাথায় বুলিয়ে দিলে সে শূন্য থেকে পরিপূর্ণ হয়ে যায়। মাফিয়াদের বস আমি। দেশে বিদেশে আমার লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই আমাকে ক্ষমতাধর ব্যক্তি মনে করে। আমার এত ক্ষমতা থেকে লাভ কি হলো? তোকে একটু বাঁচাতে পারলাম না। এই সুন্দর পৃথিবীর আলো দেখার আগেই তোকে ওরা শেষ করে দিল। আর আমি বাবা হয়েও কিচ্ছু করতে পারলাম না। ওরা তোর বদলে আমাকে মারলেও এতটা কষ্ট হতো না সোনা। তুই যে আবার অন্ধকার জগতে আলো হয়ে এসেছিলি সোনা। আবার যে পুরো প্রদীপ ছিলি তুই, সেই প্রদীপের শেষ বেঁচে থেকে আমি কি করে মেনে নেব? এই শাস্তি থেকে তোর মৃত্যু অনেক ভালো। তোকে নিয়ে কল্পনার পাহাড় ছিল যা ওরা গড়িয়ে দিয়েছে। তুই জানিস এদিকে আমি তোকে নিয়ে কত স্বপ্ন বুনেছি। তোর মায়ের গর্ভে ছিলি তখন থেকে। তোর প্রথম আগমন আমাকে বাঁচাতে অনুপ্রেরণা দিচ্ছিল। তোর মায়াবী মুখের হাসি দেখতে চেয়েছি, কিন্তু পারলাম না। তুই প্রথম কথা বলতে চেষ্টা করবি, হোঁচট খেয়ে হাঁটতে শেখা। সারাদিন ক্লান্তি নিয়ে বাড়ি ফেরার পর তুই দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়বি আমার কোলে। তোকে নিয়ে কত শত ইচ্ছে এঁকেছি মনের মধ্যে। এখন তার কি হবে? তুই কেন আমাকে ছেড়ে চলে গেছিস? তুই জানিস তোকে ছাড়া আমার কাছে এখন বাঁচাবো না একই। প্রিন্স বিড়বিড় করে কথাগুলো বলছে আর ওর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হঠাৎ করে ওর চোখ দুটো অসম্ভব লাল হয়ে গেছে। প্রিন্স ভ্রূণটি চোখের সামনে এনে বলল, শোনা, তোকে যারা আবার বুকে আসতে চাইনি তাদের একটাকেও আমি ছাড়বো না। এদের এমন বীভৎস মৃত্যু দিব যে কখনো ওরা কল্পনাও করেনি। আমার কলিজা হাত দিয়ে ওরা খাঁচা হয়নি, টেনে তা ছিঁড়েছে। তাদের পরিণতি কতটা ভয়াবহ হবে জানতেও পারবে না। ওদের শাস্তি দেখে আমার শত্রুরাও ভয় কেঁপে উঠবে। ভালো হতে চেয়েছিলাম, তার মূল্য দিতে হয়েছে আমার সন্তানকে, কিন্তু ওদের মূল্য দিবে কে? অন্যদিকে রনি আধা ঘন্টা বেশি সময় ধরে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তার বস এত দেরি করছে কেন তাই তো বুঝতে পারছে না। সিকান্দার মির্জার কথা অনুযায়ী রুমের মধ্যে ভাবি ছাড়া আর কেউ নেই। তাহলে ভাই এখানে আসছে না কেন? আচ্ছা, সিকান্দার মির্জা আমাদের ভুল ইনফরমেশন দেয়নি তো? বসও মেহেক ভাবির ভিতরে ঠিক আছে তো? আর আমার মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা বোকামি ছাড়া কিছুই নয়। কথাগুলো বলতে বলতে রনি ভিতরের দিকে গেল। দরজা খোলা থাকায় রুমের মধ্যে সরাসরি প্রবেশ করলো। রনি ভিতরে এসে চমকে যায়। ফুলোর এত রক্ত কেন? আর বস খাটের ওই পাশে বসে বিড়বিড় করে কি বলছে? মেঘ ভাবির কিছু হয়নি তো? কথাগুলো ভেবে দ্রুত প্রিন্সের কাছে যায়। ওখানে গিয়ে মেহেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে রনির মনে চলা প্রশ্নগুলোর সব উত্তর পেয়ে গেল। রনি সবচেয়ে আশ্চর্য হচ্ছে এটা ভেবে মেহেক ভাবি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, সেদিকে প্রিন্সের খেয়াল নেই। যেখানে ভাবির কিছু হলে বস পাগল হয়ে যায়, সেখানে আজ এত নীরব। রনির হজম করতে কষ্ট হচ্ছে। বসকে কেমন যেন বিভ্রান্ত দেখাচ্ছে। মনে হচ্ছে বস তার নিজের মধ্যে নেই। বস এটাও ভাবছে না ভাবি আর কিছুক্ষণ এভাবে থাকলে মারা যেতে পারে, নাকি তিনি মারা গেছেন তাই বস এমন উদ্ভট আচরণ করছে। রনি কথাগুলো ভেবে বসকে ধরতে গিয়ে থমকে গেছে, কারণ তার বসের হাতে তালুতে রক্তাক্ত মানব গঠনের মাংসপিণ্ড। এই মাংসপিণ্ডটি যে বসের সন্তান তার রনি বুঝতে অসুবিধা হচ্ছে না। বস সেদিকে তাকে বিড়বিড় করে কি যেন বলে চলছে। মানুষটা কতজনের সন্তানের স্বপ্ন পূরণ করেছে, তার স্বপ্নটা এমন পরিণত তো মানতে কষ্ট হচ্ছে। সে তো বাবা, তাহলে তার অবস্থাটা কেমন তা ভাষায় বলার মতো না। তবে বসকে ভালো রাখতে পারবে একমাত্র মেহেক ভাবি, তাই যে করে হোক তাকে বাঁচাতে হবে। কথাটা ভেবে প্রিন্সের কাঁধে হাত রাখলো। প্রিন্স কাঁধে কারো ছোঁয়া পেয়ে পিছনে তাকায়। তাকে রনিকে দেখে কিছু না বলে আগের মতো বাচ্চার দিকে তাকিয়ে ফিসফিস করে কি যেন বলতে চলেছে। রনি প্রিন্সের এমন কাণ্ডে ভাষা হারিয়ে ফেলেছে। রনি দীর্ঘশ্বাস ছেড়ে বসের কাঁধে হাত রেখে বলল, বস একজন আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের বলে অন্যজন আবার না ফেরার পথে চলে যায়। প্রিন্স রনির কথা শুনে হতভম্ব হয়ে বলে, কি বলছো এসব? রনি প্রিন্সের দিকে তাকিয়ে সাহস নিয়ে বলল, আচ্ছা, মেঘ তো আমার বুকে ছিল,
সেখান থেকে পড়লো কখন? রনির কথা শুনে প্রিন্সের টনক নড়ে। সে নিজের কষ্টে এতটাই বিভোর হয়েছিল যে মেহেকের কথা একদম ভুলে গেছে। মেহেকের নিস্তেজ দেহ দেখে প্রিন্সের মনে হচ্ছে তার বুকের মধ্যে কেউ খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বের করছে। মেহেকের কিছু হলে মনকে কি বলবে? কথাটা ভাবা মাত্র পকেট থেকে একটা রুমাল বের করে ভ্রুঞ্চিকে রুমাল দিয়ে পেঁচিয়ে রনিকে বলে। রনি অবাক হয়ে বলল। রনিকে অবাক হতে দেখে প্রিন্স ওকে বলে, হ্যাঁ, আমার বাচ্চা। তোমার কাছে এটা একটা মাংসপিণ্ড, কিন্তু আমার কাছে আমার দেহের অংশ, আমার সন্তান। রনি প্রিন্সের কথা ভ্রুঞ্চিকে নিজে হাতে নেয়। প্রিন্স সময় নষ্ট না করে মেহেকে কোলে তুলে নেয়। রনি তা দেখে হাতের তালুতে ভ্রুঞ্চি রেখে ডাক্তার ইজাজকে ফোন দেয়। ভাবি অসুস্থ, প্রিন্স ভাইকে নিয়ে আসছে। ভাই আপনি ওটি রেডি করুন এবং আপনার বিশ্বস্ত কোনো গাইনি ডাক্তার ওটিতে এনে রাখুন, আর খেয়াল রাখবেন বিষয়টি যেন বাইরে না যায়। কথাগুলো বলে রনি ফোন কেটে দিল। প্রিন্স আর রনি মেহেককে নিয়ে বের হয়ে আসে। বাহিরে এখনো গোলাগুলি চলছে। বাহিরে একজন গার্ডকে বলল, এখানে লিডস হয় দক্ষিণ সাইডে একটা গোপন রুম আছে, ওরা ভালো মতো চেক করবে। ওখানে সিসি ক্যামেরায় যত রেকর্ড তো বের করে আমার কাছে নিয়ে আসো। কথাটা বলে প্রিন্স মেহেককে নিয়ে গোপন রাস্তা দিয়ে বের হতে নেয়। ওর পিছনে পিছনে রনিও আসছে। ওরা যখন বিল্ডিং থেকে বের হতে যাবে তখন সামনে তাকিয়ে দেখে কোবরা প্রিন্সের দিকে বন্দুক তাক করে রেখেছে। প্রিন্স কোবরার দিকে তাকিয়ে বলল, কোবরা, আমার রাস্তা থেকে সরে দাঁড়া, আমাকে যেতে দে। তুই আমার আজকে তো তোকে ছাড়বো না। তুই আমার ডেরায় এসে বড্ড ভুল করেছিস প্রিন্স, তোকে তো মরতেই হবে। বাঘের লেজ দিয়ে কান চুলকাতে আসিস না, তাহলে থাবা খেতে হবে। তাছাড়া আমি তোকে 1 সপ্তাহ সময় দিলাম, আমার থেকে বাঁচতে পারিস তো বেঁচে দেখা। কোবরা প্রিন্সের কথা শুনে হো হো করে হেসে বলল, তুই এখন বেঁচে ফিরলে তো আমায় মারার কথা ভাববি। আজ আমার হাতে তোর মৃত্যু নিশ্চিত। কথাটা বলে প্রিন্সের দিকে শুট করতে নেয়। রনি প্রিন্সের সামনে এসে দাঁড়িয়ে বলে, শেষবারের মতো ছেলে এবং ভাইকে দেখার ইচ্ছা আছে। যদি জীবিত অবস্থায় দেখতে চাস তো পিস্তল নামা। প্রিন্সের চেলা হয়ে সাহস বেড়ে গেছে তাই না? আমাকে উল্টাপাল্টা কথা বলে ধোকা বানাতে এসেছিস হারামজাদা। হারামজাদা, আমাকে তুই করে বলার জন্য তোকে এই মুহূর্তে মাথার খুলি উড়িয়ে দিতে পারি, তা জানিস? তোর প্রিন্সের বাবও তোকে বাঁচতে পারবে না। তার বাচ্চা, ওর খুলি উড়িয়ে দেওয়ার আগে তোর আর তোর পরিবারে কি হবে একবার ভেবে দেখেছিস? আর রনি তোকে বোকা বানাতে যাবে কেন? তুই যে রাম ছাগল তা তো সবাই জানে। তোর ভাগ্য ভালো যে রনি তোকে শুধু তুই বলেছে, গালি দেয়নি জানোয়ার। তোর মতো অসভ্য জানোয়ারের সাহস দেখে অবাক হয়ে না আচ্ছা তোর মতো অসভ্য জানোয়ারের সাহস দেখে অবাক না হয়ে পারছি না। রনি আমার ভাই, এই প্রিন্স মাহমুদের ছোট ভাই, তাকে গালি দেওয়ার সাহস কি করে হয় তোর? প্রিন্সের কথা শুনে কোবরা মুচকি হেসে বলল, বাহ বাহ বাহ, সাধারণ পিএসের জন্য কত দরদ। প্রিন্স, তোর পিএস রনিত যে তোর ভাই সেটা বলে ভালোই করেছিস, কারণ এখন তোর সে কল্ট ভাইয়ের সামনে তোকে কুকুরের মতো মারবো। আর তোকে কোবরার কথা শেষ হওয়ার সময় পেল না। তার আগে প্রিন্স হিংস্র বাঘের মতো গর্জে উঠে বলল, তুই এই প্রিন্সকে মারবি? কুত্তার বাচ্চা, তোকে তো। বলে কোবরার দিকে তেড়ে গিয়ে মেহেককে কোলের মধ্যে শক্ত করে ধরে রেখে কোবরাকে গায়ের সব শক্তি দিয়ে লাথি মারে। কোবরা ভাবতে পারেনি বউকে কোলে নিয়ে ওকে লাথি দিবে, তাই তো কোবরা প্রিন্সের লাথি খেয়ে পিস্তল সহ ছিটকে পড়ে যায়। কোবরা হঠাৎ আক্রমণ সামলাতে না পেরে ওর হাত থেকে পিস্তল পড়ে গেল। রনির সাথে সাথে তার তুলে নিয়ে কোবরার দিকে তাক করে রেখে বলে, কি কিং কোবরা, তুই তো দেখছি আমার বসের সামান্য একটা লাথি সহ্য করতে পারলি না। চেয়েছে এই শক্তি নিয়ে বসের সাথে লড়াই নেমেছিস। ভাবতে আমার লজ্জা হচ্ছে। এই শক্তি নিয়ে বুঝি নতুন নারীকে কাছে টানছিস। রনি, অযথা এখানে সময় নষ্ট করছো। ওকে আমার মোবাইলে থাকা বিদেশি যে নতুন ছবি আছে না, সে ছবি ট্রেইলার দেখাও। প্রিন্সের কথা শুনে রনি পকেট থেকে মোবাইল বের করে কিছু একটা বের করে কোবরার চোখের সামনে ধরে। কোবরা ভিডিওটি দেখে বলতে লাগলো, না, এ হতে পারে না। তোরা আমার সাথে চালাকি করেছিস। কোবরার কথা শুনে প্রিন্স রনিকে কিছু ইশারা করতে রনি অন্য পকেট থেকে আরেকটা মোবাইল বের করে কাউকে ফোন দিয়ে বলল, ওদের কমরে খালি যন্ত্রণা হচ্ছে, একটু দেখি তো। কথাটা বলে কোবরার সামনে এসে ফোনটা রনির হাতে রেখে কোবরাকে বলল। দেখ তো চেনা যায় কিনা। কোবরা সেদিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেছে। দুজন লোক তার ভাইকে ইচ্ছে মতো মারছে আর তার ছেলেকেও ছাড় দিচ্ছে না। ওরা চিৎকার করে বাঁচাও বাঁচাও, হেল্প হেল্প বলছে। ওদের বাঁচাতে কেউ এগিয়ে আসছে না, আর ভিডিও কলে রনি ওকে সরাসরি তা দেখাচ্ছে। কোবরা ভেবে পাচ্ছে না ওখানে কি হচ্ছে।
প্রিন্সের ভয়ে সে তার ছেলে ও ভাইকে বিদেশে পাঠিয়েছে, যাতে প্রিন্স ওদের ক্ষতি করতে না পারে। কোবরা প্রিন্সের থেকে বয়সে অনেক সিনিয়র হলো এই লাইনে প্রিন্স ওর সিনিয়র, তা জানে কোবরা। ওর থেকে ছোট হওয়ার পরেও প্রিন্সের স্বভাব ও শক্তি যে ওর থেকে কয়েক ধাপ এগিয়ে সে সম্পর্কে কোবরা ভালো করে জানতো। সেজন্য ছেলে ও ভাইকে আত্মগোপন থাকতে বিদেশ পাঠিয়েছে। কিন্তু তবুও শেষ রক্ষা হলো না। এখন ছেলে ও ভাইকে ওর কবল থেকে বাঁচাবে কিভাবে? কথাটা ভেবে কোবরা প্রিন্সকে বলে, দেখ, তোর সাথে আমার শত্রুতা কিন্তু ওদের না, ওদের ছেড়ে দে। তোর লোকেদের ওদের এভাবে মারতে নিষেধ কর, এভাবে মারলে ওরা বাঁচবে না। তোর সাথে তো মেহেকের কোনো শত্রুতা ছিল না, তবুও আমার সন্তান সম্ভাবনা স্ত্রীকে বন্দি করে কষ্ট দিয়েছিস। তোর লোকেরা ওর এমন অবস্থা করেছে যে আমার স্ত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আমার সন্তানকে পৃথিবীতে আসার আগে শেষ করে দিয়েছে। তাই তোর ভাই ও ছেলেকে আমি ছাড়বো না। প্রিন্সের কথা শুনে কোবরা আটকে ওঠে। উঠবে না কেন? প্রিন্স এটা কি বলল? তার স্ত্রী সন্তান সম্ভবা ছিল, তার মানে তখন ওর ঢাকা খেয়ে মেয়েটার ব্লিডিং হয়েছে, এর জন্যই। আর ও ভাবছে এটা মেয়েলি ব্যাপার। এখন তো প্রিন্সের কথা শুনে ওর জান যায় যায় অবস্থা। কারণ প্রিন্স যদি একবার জানতে পারে কোবরার জন্য ওর সন্তান মারা গেছে, তাহলে ওকে শেষ করে ফেলবে। নিজে না বাঁচলে সন্তান ও ভাইকে বাঁচাবে কিভাবে? তাছাড়া এত তাড়াতাড়ি কোবরা মরতে চায় না, না এখানে থাকলে নির্ঘাত মৃত্যু। কথাটা ভেবে কোবরা কোনো রকম উঠে দাঁড়িয়ে রনির চোখে ধুলো ছুঁড়ে পালিয়ে যেতে নিলে রনি দৌড়ে ওকে ধরতে যেতে নেয়। তা দেখে প্রিন্স বলে, রনি, ওকে যেতে দাও। আমাদের এখন দ্রুত মেহেককে নিয়ে হসপিটালে যেতে হবে। তাছাড়া 1 সপ্তাহ ওকে বাঁচার শেষ চেষ্টা করতে দাও। আমি দেখতে চাই কোবরা আমার হাত থেকে ওর ছেলে ও ভাইকে মুক্ত করতে পারে কিনা, এবং 1 সপ্তাহ ওকে মুক্তির স্বাদ পেতে দাও রনি। কথাটা বলে প্রিন্স মেহেককে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রনি আজ অন্য এক প্রিন্সকে দেখছে। আগে প্রিন্স হলে কোবরাকে এখানেই গুলি করে মাথার খুলি উড়িয়ে দিত। ওদিকে রনি তো আর জানে না প্রিন্সের মাথায় কি চলছে। প্রিন্স 1 মাস তন্ন তন্ন করে মেহেককে খুঁজেছে। কোবরার জন্য 1 মাস ওর ঘুম খাওয়া দাওয়া সব চলে গেছে। এই 1 মাস কতটা মানসিক কষ্ট পেয়েছে তা কাউকে বোঝাতে পারবে না। আর যে লোকটা ওকে এমন কষ্ট দিয়েছে তাকে এত সহজে মৃত্যু তো প্রিন্স দেবে না। অবশ্য প্রিন্স ওকে মারার আগে ওর বেঁচে থাকার আশা শেষ করে দিবে। এই 1 সপ্তাহ ওর ঘুম না খাওয়া হারাম হয়ে যাবে। নিজেকে বাঁচাতে একটা নিরাপদ আশ্রয় খুঁজে যখন নিরাশ হবে তখন প্রিন্স ওকে আটক করবে, তা তো রনি জানে না। 2 দিন পর মেহেকের গতকাল রাতে জ্ঞান ফিরেছে। হসপিটালে ভর্তি করার পর ডাক্তাররা ভেবেছিল মেহেককে বাঁচাতে পারবে না, কারণ পেশেন্টের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রিন্সকে বলেছিল, কিন্তু প্রিন্স তা শুনে রেগে ডাক্তারকে বলেছে। ডাক্তার ইজাজ প্রিন্সের কথা শুনে বলল, তাহলে আপনি আপনার পরিবারের সাথে শেষবারের মতো কথা বলে নিন, কারণ মেহেক যেই মুহূর্তে মারা যাবে ঠিক সেই মুহূর্তে আপনাকে আমি উপরে পাঠিয়ে দেবো। ভাই মাথা ঠান্ডা রাখুন, ভাবির কিছুই হবে না। আর আপা, আমি জানি আপনি পারবেন ভাবিকে সুস্থ করতে। সেই বিশ্বাস আপনাকে ভাবির চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে। হসপিটালে সবাই জানে আপনার ছোঁয়াও চিকিৎসায় যে কোনো রোগী সুস্থ হয়ে যায়। তাহলে আপনি প্রথমেই হার মানার কথা বলছেন কেন? ডাক্তার ইজাজের কথা শুনে ডাক্তাররা যান জীবন দিয়ে মেহেককে বাঁচাতে চেষ্টা করে। মেহেকের শরীরে 4 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, তারপরেও মেহেকের জ্ঞান ফিরছে না। তা দেখে প্রিন্স মুনকে এখানে নিয়ে আসে। প্রিন্স জানে মুনকে মেহেক কতটা ভালোবাসে। মুনের ডাক মেহেক উপেক্ষা করতে পারবে না, হয়েছেও তাই। মুন এখানে এসে বোনকে এমন অবস্থায় দেখে মেহেকের বুকের উপর মাথা রেখে বোনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আল্লাহর রহমত ছিল, তাই তো মেহেক হয়তো বোনের ছোঁয়া পেয়ে জ্ঞান ফিরে আসে। মনকে চোখের সামনে দেখে মেহেক ডুকরে কেঁদে উঠল। তা দেখে মনোর বোনকে কাঁদতে নিষেধ করছে, চোখের পানি মুছে দিচ্ছে। মেহেকের হাতে স্যালাইন লাগানো ছিল, তা খেয়াল না করে মুনকে জড়িয়ে ধরে, তাতে স্যালাইনের নল দিয়ে রক্ত উঠে যায়। তা দেখে প্রিন্স মুনকে সতর্ক করে মেহেকের কাছে থেকে একটু দূরত্ব বজায় রাখতে বলছে। মেহেক প্রিন্সের কথা শুনে সেদিকে তাকে আটকে ওঠে। মানুষটাকে এমন দেখা যাচ্ছে কেন? আর ওকে এখানে কি প্রিন্স এনেছে? প্রিন্স ওর খোঁজ পেল কোথায়? কথাটা ভাবতেই মেহেকের সেদিন রাতের ঘটনা মনে পড়ে যায় বাচ্চাটার কথা। মেহেক তা ভেবে ভয়ে ভয়ে প্রিন্সের দিকে থেকে নজর ফিরিয়ে নেয়। মেহেকের মনে একদিকে সন্তান হারানোর কষ্ট, অন্যদিকে ভয় ওর ভুলের শাস্তি ওদের বাচ্চাটা পেয়েছে। পৃথিবীতে আসার আগে আল্লাহর মেহমান হয়ে গেছে, কিন্তু প্রিন্স কি এটা মানতে পারবে? নাকি ওর ভুলের জন্য ভয়ানক শাস্তি পেতে হবে বা চরম মূল্য দিতে হবে? মেহেক যখন এসব ভাবছিল সে সময় প্রিন্স মুনকে বলে, অ্যাঞ্জেল, কিছুক্ষণ এখানে থাকো। আমি তোমার বোনের ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলে এসে তোমাকে বাড়িতে নিয়ে যাব। ভাইয়া, আজকে আমি আপুর কাছে থাকি না। অ্যাঞ্জেল, এখানে থাকার হলে আমার সাথে নিশ্চয়ই তোমাকে বাড়িতে যেতে বলতাম না।
তাছাড়া তোমার বোন যতদিন সুস্থ না হয় সে কদিন তুমি সোনালির হেফাজতে থাকবে। ডাক্তারের সাথে কথা বলে 2-1 দিনের মধ্যেই তোমার বোনকে বাড়িতে দেওয়ার ব্যবস্থা করব। তোমার আর এখানে আসার দরকার নেই। ভাইয়া, অ্যাঞ্জেল, এখন কি তুমি আমার অবাধ্য হতে চাও? না না ভাইয়া, তুমি রেগো না, আমি সোনালি আপুর কাছেই থাকবো। এদিকে মেহেক সোনালি নাম শুনে চমকে ওঠে। আচ্ছা, সোনালিটা আবার কে? প্রিন্সের জীবনে অন্য কেউ আছে বা এসেছে? কথাটা ভেবে মেহেকের কষ্ট হচ্ছে। তাহলে প্রিন্স কি ওকে আর ভালোবাসবে না? এর জন্য কি ওকে মনের বোন বলেছে? বউ মেহেক বা পরি বলল না? তাছাড়া ক্যাবিনের মধ্যে যতক্ষণ ছিল একবারও মেহেকের দিকে তাকায়নি। আচ্ছা, মানুষটা এমন নীরব হয়ে গেছে কেন? নাকি এটা বড় কোনো ঝড়ের পূর্বাভাস? সময় মানুষকে বদলে দেয়। মেহেক এতদিন শুনে এসেছে, আজকে প্রিন্সের পরিবর্তন দেখে সেটাও দেখা হয়ে গেল। প্রিন্স আগে মেহেকের একটু সান্নিধ্য পেতে পাগল হয়ে যেত। অবশ্য মুখে প্রকাশ না করলেও চোখে মাঝে মাঝে তা দেখা যেত। প্রিন্স সেই সময় মেহেককে যত কাছে টানতে চেয়েছে, মেহেক ইচ্ছে করে প্রিন্সের থেকে দূরে সরে থাকতো। কিন্তু আজ মেহেকের মনে মনে চাচ্ছে মানুষটির কাছে এসে একবার বউ বলে ওকে বুকে জড়িয়ে নিক। আদৌ কি ওর চাওয়া পূর্ণ হবে? দেখে তো মনে হচ্ছে না। প্রিন্স তো ওর ধারের কাছেও আসছে না। এখন এই মেহেকের ছায়াও বোধ হয় তাকে কষ্ট দেয়। না হলে এতক্ষণে একবারও ওর দিকে তাকায়নি কেন? মেহেক বুঝতে পারছে না সে এখন সন্তান হারানোর শোক করবে নাকি স্বামীর বদলে যাওয়া নিয়ে চিন্তা করবে। মেহেক এতদিন একটা বিষয় লক্ষ্য করছে, প্রিন্স তার সাথে যতটা কঠিন, মনের সাথে তার থেকে বেশি নমনীয়। তাই সুস্থ হয়ে মনকে দিয়ে প্রিন্সের সাথে ওর আলাপের ব্যবস্থা করতে হবে। দরকার হলে প্রিন্সের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, কারণ সে নিজের অজান্তেই স্বামী নামক মানুষটিকে কষ্ট দিয়ে ফেলেছে। প্রিন্সকে এতটাই কষ্ট দিয়েছে যে মেহেক এখন প্রিন্সের সাথে কথা বলতেও সাহস হচ্ছে না। অবশ্য এসব তার ভুলের জন্য হয়েছে। তবে মেহেক যদি আগে জানতে পারতো প্রিন্স ওর মামাতো ভাই হয়, আর তার মতো ছোট বয়সে প্রিন্স তার মা ও বাবাকে হারিয়েছে, এই পর্যন্ত আসতে তাকে অনেক লড়াই করতে হয়েছে, তাহলে এমন ভুল মেহেক কখনো করতো না। মেহেক এখন মনে মনে বিশ্বাস করে প্রিন্স এতদিন যাদের খুন করেছে তারা হয়তো মানুষরূপী জানোয়ার ছিল। ইস, আমি কি বোকা! আমার সরলতার সুযোগ নিয়ে রাশেদ হাসানের মতো জানোয়ার আবার এত বড় ক্ষতি করতে পেরেছে। আমার সন্তানকে হারিয়েছি, আর যদি আমাদের সন্তান বেঁচে থাকতো তাহলে তো প্রিন্সের মনের মাঝে শুধুই আমার রাজত্ব থাকতো। সে তো দেখেছে লোকটা বাচ্চা আসার খবরে কতটা প্রফুল্ল ছিল। ওই নিজের বোকামির কারণে সন্তানকে তো হারালোই, সাথে স্বামীর ভালোবাসা